আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম লিটারেচার নিয়ে কিছু একটা করি, কিন্তু ইউটিউবে এত এত চ্যানেল যে বুঝতে পারছিলাম না কি নিয়ে ভিডিও বানানো যায়। তো আমি ভাবলাম আমরা অনেকেই ব্রড কোয়েশ্চেনের নোটগুলো কোথাও গোছানো পাই না, আমাদের বিভিন্ন ওয়েবসাইট, বই এসব ঘেটে নোটগুলো রেডি করতে হয়। তো আমি যদি আমার বানানো নোটগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরা হয়তো কিছুটা হলেও উপকৃত হতে পারবে। আর আমি এখানে তোমাদেরকে নোটটা বুঝিয়ে দেওয়ার সাথে সাথে ব্রড কোয়েশ্চেন কিভাবে লিখলে খুব ভালো একটা নাম্বার পাওয়া যায় সেটাও জানিয়ে দিব। তো তাহলে শুরু করা যাক। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কন্ট্রাস্ট অ্যান্ড কম্পেয়ার বিটুইন ব্রাউনিংস আইডিয়া অফ ইমোরালিটি অফ সোল অ্যান্ড ভিউ অফ আর্নল্ড। এখানে শুরুতেই একটা কথা বলে রাখি, তোমাদেরকে আমি যেই নোটটা বুঝিয়ে দিচ্ছি সেটা এমন না যে এর পুরোটাই আমি বানিয়ে লিখেছি। আমিও এটি বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন নোটবুক ঘেটে এই নোটটি রেডি করেছি। যেহেতু এটি একটি গুছানো নোট, তাই এটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে শুরু করা যাক। Contrast and compare between Browning's idea of immorality of soul and view of Arnold. এখানে একটা কথা বলে রাখি যে যেটা তোমাদের সব জায়গায় কাজে লাগবে, অনেকগুলো কোয়েশ্চেনের ক্ষেত্রে কাজে লাগবে। সেটা হচ্ছে যখনই কোনো কোয়েশ্চেনে তুমি দেখবে যে কন্ট্রাস্ট অ্যান্ড কম্পেয়ার লেখা, যখন কন্ট্রাস্ট মানে হলো ওই যে দুইটা জিনিসের মধ্যে তুলনা করতে বলা হয়েছে, ওই দুইটা জিনিসের মধ্যে তোমাকে অমিলগুলো দেখাতে হবে। আর যখন বলা হবে কম্পেয়ার, তখন তোমার ওই দুইটা জিনিসের মধ্যে মিলগুলো অর্থাৎ সিমিলারিটিসগুলো দেখাতে হবে। তারপর এখানে বলা হলো ব্রাউনিংস আইডিয়া অফ ইমোরালিটি অফ সোল অ্যান্ড ভিউ অফ আর্নল্ড, অর্থাৎ এই ব্রাউনিং এর আইডিয়া আর আর্নল্ডের ভিউটা এখানে তোমাকে ডিসকাস করতে হবে। আর এখানে যেহেতু ইমোরালিটি অফ সোল বলা হয়েছে, এটা একটা রিলিজিয়াস পেপার, অর্থাৎ ওদের ফেথটা কেমন ছিল, ওইটা কিভাবে বিভিন্ন কবিতায় এক্সপ্রেস হয়েছে, ওগুলো তোমাকে এখানে ডিসকাস করতে হবে। এই কোয়েশ্চেনের অল্টারনেটিভ আরও কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আসলেও তোমরা এই নোটটা থেকেই আনসার করতে পারবে। তো সেই রকম কয়েকটি অল্টারনেটিভ কোয়েশ্চেনও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক নম্বরে যেটা আসতে পারে অপটিমিস্টিক ভিউ অফ ব্রাউনিং। এই কোয়েশ্চেনটা আসলে তোমরা শুধু ব্রাউনিংয়ের যে অংশটা আছে এই নোটে সেই অংশটা লিখবে। তারপরে যেটা আসতে পারে রিলিজিয়াস ভিউ অফ ব্রাউনিং অর রিলিজিয়াস ভিউ অফ আর্নল্ড। তিন নম্বরে যেটা আসতে পারে ইনফ্লুয়েন্স অফ ভিক্টোরিয়ান এজ অন ব্রাউনিং অর ইনফ্লুয়েন্স অফ ভিক্টোরিয়ান এজ অন আর্নল্ড। অপটিমিজম ইন আ গ্রামারিয়ানস ফিউনারেল অর দ্য লাস্ট রাইড টুগেদার। প্যাসিমিস্টিক ভিউ অফ আর্নল্ড। এইভাবে করে আরও অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে, যে কোয়েশ্চেনগুলো আসলে তোমরা এই নোটটা থেকে আনসার করতে পারবে। তো তাহলে আমি আমার নোটে চলে যাই। আমি আমার নোটটা যেভাবে শুরু করেছি, শুরুতে আমি লিখেছি রবার্ট ব্রাউনিং স্পিক্স আউট অফ স্ট্রংগেস্ট ওয়ার্ড অফ অপটিমিস্টিক ফেথ ইন হিজ ভিক্টোরিয়ান এজ অফ স্ক্যাপটিসিজম অ্যান্ড পেসিমিজম। তোমরা দেখতে পাচ্ছ আমি শুরুতেই বলে দিয়েছি রবার্ট ব্রাউনিং হচ্ছে একজন ভিক্টোরিয়ান এজের কবি, এবং আমি ভিক্টোরিয়ান এজের দুইটি বৈশিষ্ট্যও বলে দিয়েছি, স্ক্যাপটিসিজম অ্যান্ড পেসিমিজম। এটা দেখে টিচারের মনে একটা ধারণা হবে যে আমি জানি যে রবার্ট ব্রাউনিং হচ্ছে একজন ভিক্টোরিয়ান এজের কবি, এবং ভিক্টোরিয়ান এজের মেইন বৈশিষ্ট্যগুলোও আমার জানা আছে। তো এখানে ভিক্টোরিয়ান এজের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য স্ক্যাপটিসিজম অ্যান্ড পেসিমিজম দেওয়া আছে। স্ক্যাপটিসিজম মানে হলো কোনো কিছুর প্রতি ডাউট থাকা, আর পেসিমিজম মানে কোনো কিছুর প্রতি খুবই হোপলেস হয়ে যাওয়া, ডিপ্রেশনে ভোগা। এই দুইটা ছিল ভিক্টোরিয়ান এজের খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সাথে আমি এখানে রবার্ট ব্রাউনিংয়ের ফেথটা কী ধরনের ছিল সেটাও এখানে আমি বলে দিয়েছি। ওর ফেথটা ছিল অপটিমিস্টিক ফেথ।
এরপরে আমি একজন ক্রিটিকের কমেন্ট ইউজ করেছি এটা বোঝানোর জন্য যে রবার্ট ব্রাউনিং এর ফেইথটা কেমন ছিল। তো ক্রিটিকটার নাম হলো মুডি। As Moody comments, Browning's robust optimism in the face of all the unsettling and disturbing forces of the age is thrown out in sharp relief. তো মুডি কমেন্ট করছে যে ব্রাউনিং এর যেটা অপটিমিজম ছিল সেটা ছিল রোবাস্ট অপটিমিজম। রোবাস্ট অপটিমিজম মানে হলো অনেক হাই লেভেলের অপটিমিজম, যেটাকে বলা যায় হাইয়েস্ট অপটিমিজম। আর তার এই অপটিমিস্টিক ভিউটা ভিক্টোরিয়ান এজের যেগুলো ডিস্টার্বিং বৈশিষ্ট্যগুলো ছিল, যেমন শুরুতে আমরা বলেছি স্কেপটিসিজম, পেসিমিজম, সেগুলোকে থ্রোন আউট করে দিয়ে খুবই শার্প একটা রিলিফ দিয়েছেন। এরপরে আমি যেটা বলেছি, ব্রাউনিংস অপটিমিজম ইজ ফার্মলি বেসড অন হিজ ফেথ ইন দ্য ইমোরালিটি অফ দ্য সোল। ওর যে অপটিমিস্টিক ফেথটা সেটা কিসের উপর বেস করেছিল? সেটা ছিল ইমোরালিটি অফ দ্য সোল। আর এরপর আমি বলে দিয়েছি ইমোরালিটি অফ দ্য সোল মানে কি। ইমোরালিটি অফ দ্য সোল মানে হলো দ্য বডি মে ডাই বাট দ্য সোল লিভস অন ইনফিনিট। আমাদের দেহ হয়তো মারা যাবে কিন্তু আমাদের যে আত্মাটা সেটা সারা জীবনের জন্য বেঁচে থাকবে, এবং এটাই ছিল ব্রাউনিং এর ফেথ। এবং সেটা ও খুব দৃঢ়ভাবে, খুব ফার্মলি সে এই বিশ্বাসটা করত। এরপর আমি ম্যাথু আর্নল্ডকে নিয়ে বললাম যে অন দ্য আদার হ্যান্ড ম্যাথু আর্নল্ড ওয়াজ আ পয়েট হ্যাভিং অ্যান অ্যাকিউট সেন্স অফ হিজ এজ। রবার্ট ব্রাউনিং, যার ভিউটা ছিল অপটিমিস্টিক, যেটা কিনা ভিক্টোরিয়ান এজের বিপরীত, কিন্তু ম্যাথু আর্নল্ডের ভিউটা ছিল তার ভিক্টোরিয়ান এজের সাথে একদম মিল। দ্য ক্রিটিসিজম অফ লাইফ দ্যাট ম্যাথু আর্নল্ড হ্যাজ সেট ফোর্থ ইজ হাইলি প্যাসিমিস্টিক। ওর যে ভিউটা ছিল জীবনকে নিয়ে সেটা ছিল খুবই প্যাসিমিস্টিক। অ্যান্ড আমরা শুরুতেই পড়েছি যে প্যাসিমিজমটা ভিক্টোরিয়ান এজের খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। A meditative poet, Arnold looked at life steadily and he could not but be unhappy. আর্নল্ড জীবনটাকে খুবই ফার্মলি দেখেছিল এবং খুবই অটলভাবে দেখেছিল, এবং সেটা নিয়ে খুশি হতে পারেনি। In this he stands in contrast with Browning, the optimistic singer of life. আর এই কারণে সে ব্রাউনিং এর বিপরীত, কারণ ব্রাউনিং যেখানে ছিল খুবই হোপফুল, অন্যদিকে ম্যাথু আর্নল্ড ছিল খুবই হোপলেস। বোথ রোট ইন অ্যান এজ when attitude of the milieu was scientific and materialistic. ওরা দুইজনই এমন একটা এজে রেখেছিল যখন মানুষের অ্যাটিটিউডগুলো ছিল সায়েন্টিফিক আর ম্যাটেরিয়ালিস্টিক। এখানে আবার এই দুইটা ওয়ার্ড সায়েন্টিফিক আর ম্যাটেরিয়ালিস্টিক দিয়ে আমি ভিক্টোরিয়ান এজের আর দুইটা বৈশিষ্ট্য প্রকাশ করলাম। অ্যান্ড দিস মিনস পিপল হ্যাড লস্ট ফেইথ ইন রিলিজিয়ন, মোরালিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটি। আর তাদের ওই ধরনের অ্যাটিটিউডের কারণে মানুষেরা রিলিজিয়ন, মোরালিটি, স্পিরিচুয়ালিটি এসব থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিল। বাট ইন দিস অ্যাসপেক্ট Browning was optimistic about the existence of God and the notion of a perfect heaven. যদিও বা মানুষের এই ধরনের বিশ্বাস হারিয়ে ফেলাটা খুবই দুঃখজনক একটি বিষয়, কিন্তু ব্রাউনিং এই ক্ষেত্রে খুবই অপটিমিস্টিক ছিল, কারণ সে গডে দৃঢ়ভাবে বিশ্বাস করত। অন্যদিকে অ্যাগেইন Matthew Arnold's melancholic voice had been expressed in this matter. অন্যদিকে মানুষের এই বিশ্বাস হারিয়ে যাওয়াতে ম্যাথু আর্নল্ড খুবই মেলাঙ্কলিক হয়ে পড়েছিল, যেই কারণে তার বিভিন্ন কবিতায় তার মেলাঙ্কলিক ভয়েসটা এক্সপ্রেস হয়েছে। He felt hopeless and miserable.
Browning's most of the poems are Grammarian's Funeral, Andrea del Sarto, The Last Ride Together, etc. In every poem has evidence of Browning's faith in immorality of the soul. আমি যে বলেছিলাম ব্রাউনিং এর ফেথ ছিল ইমোরালিটি অফ দ্য সোলের উপর বেস করে, তো সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। আমি সেটা প্রমাণ করে দেখাবো ব্রাউনিং এর বিভিন্ন কবিতা থেকে। তার বিভিন্ন কবিতায় তার এই বিশ্বাসটা ফুটে উঠেছে। তো আমি এখানে কয়েকটি কবিতার নাম লিখেছি। আপনারা চেষ্টা করবেন আপনাদের সিলেবাসে যেই কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর মাধ্যমেই আপনাদের যুক্তিগুলো দেওয়ার জন্য। আমি এখানে 3টা কবিতা লিখেছি, গ্রামারিয়ানস ফিউনারাল, আন্দ্রিয়া ডেল সার্তো, দ্য লাস্ট রাইড টুগেদার। এগুলো ব্রাউনিং এর খুবই বিখ্যাত কবিতা। এরপরে আমি আবার সিমিলারলি আর্নল্ডস পোয়েম সাচ এজ দ্য স্কলার জিপসি, থার্সিস, ডোভার বিচ এটসেট্রা হ্যাভ ইন্ডিকেশনস অফ আর্নল্ডস পেসিমিস্টিক ভিউ। তার কয়েকটি পোয়েমের নাম লিখেছি আমি, দ্য স্কলার জিপসি, থার্সিস, ডোভার বিচ, এবং এই পোয়েমের মাধ্যমেই আমি প্রমাণ করব যে আর্নল্ডের পেসিমিস্টিক ভিউ, আর্নল্ডের ভিউটা হচ্ছে পেসিমিস্টিক ভিউ। আর এখানে আপনারা হয়তো একটি জিনিস খেয়াল করে থাকবেন, আমি একই শব্দ দুইবার ব্যবহার না করে সিনোনিম ব্যবহার করার চেষ্টা করেছি। যেমন আমি এখানে ম্যাথু আর্নল্ড সম্পর্কে কথা বলার আগে প্রথমে আমি লিখেছিলাম অন দ্য আদার হ্যান্ড, কিন্তু এরপরে যখন আবার ম্যাথু আর্নল্ড আর ব্রাউনিং এর মধ্যে আমি তুলনা করতে যাচ্ছি, আমি এখানে অন দ্য আদার হ্যান্ড না লিখে আরেকটা সিনোনিম ইউজ করেছি, অ্যাগেইন। এভাবে করে আপনারা বিভিন্ন সিনোনিম ইউজ করার চেষ্টা করবেন। একই শব্দ ব্যবহার করলে দেখতে একটু, লেখাটা পড়তে একটু ভালো কম লাগে। আর যখন আপনি বেশি সিনোনিম ইউজ করবেন তখন টিচারের একটি ধারণা হবে যে আপনার ভোকাবুলারি স্টক অনেক ভালো। আপনার ব্রড কোয়েশ্চেনের কোয়ালিটি বাড়াতে হলে আপনাকে ল্যাঙ্গুয়েজের উপরও অনেক গুরুত্ব দিতে হবে। তারপরে আমি লিখেছি ইনস্টিড অফ হ্যাভিং আ গ্রেট কন্ট্রাস্ট বিটুইন দ্যাম দে হ্যাভ সাম সিমিলারিটিস অলসো। যেহেতু শুরুতেই আমরা আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কম্পেয়ার থাকলে তাদের মধ্যে সিমিলারিটিগুলো দেখাতে হয়, আর এখানে যেহেতু কন্ট্রাস্ট কম্পেয়ার যেহেতু দুইটাই আছে, সেহেতু প্রথমে আমি ওদের মধ্যে অমিলগুলো বলেছি, এখন আমি সিমিলারিটিসগুলো বলবো। বোথ অফ দ্যাম উইথ দেয়ার রাইটিংস কন্টেইন এ মোরাল এ লেসন ফর আস। দুইজনই ছিল মোরাল পয়েট, দুইজনই মোরালিটিকে সাপোর্ট করে লিখেছে। বোথ অফ দ্যাম ক্রিটিসাইজ লাইফ, দুইজনই লাইফকে ক্রিটিসাইজ করেছেন। তো এটা ছিল আমার নোটটার ইন্ট্রোডাকশন। এই নোটটা হয়তো আপনাদের একটু বড় লাগবে, যেহেতু এটা আমি আমার একটা অ্যাসাইনমেন্টের জন্য রেডি করেছিলাম, কিন্তু আপনারা চাইলে আপনাদের ব্রড কোয়েশ্চেনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে নিয়ে আপনারা খুব সুন্দর করে একটা ব্রড কোয়েশ্চেন লিখতে পারেন। আর কিছু কথা আপনাদেরকে বলে দিতে চাই যে ব্রড কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে আপনাদের শুধু কোয়ান্টিটিটাকে গুরুত্ব দিলে হবে না, কোয়ালিটিটাকেও খুব গুরুত্ব দিতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে মনে করে পেজের পর পেজ লিখে ফেললেই অনেক ভালো নাম্বার পাওয়া যাবে, কিন্তু তা না। আপনাকে আপনার কোয়েশ্চেনের আনসারের মধ্যে এমন সব কথাবার্তা লিখতে হবে যেটা কিনা আপনার কোয়েশ্চেনের সাথে কানেক্টেড। অনেকে আছে সামারিটা লিখে দেয়, কিন্তু একটা কবিতার প্রত্যেকটা লাইনই তো আপনার কোয়েশ্চেনের সাথে কানেক্টেড নয়। আপনি সেজন্য চাইলেই একটা কবিতার পুরো সামারি লিখে দিতে পারবেন না, শুধু আপনাকে সেই লাইনগুলোই ডেসক্রাইব করতে হবে যেগুলো আপনার কোয়েশ্চেনের সাথে কানেক্টেড। কখনো বাড়তি কিছু লিখতে যাবেন না, আসলে এটা আপনার কোয়েশ্চেনের আনসারটার কোয়ালিটিটাকেই খারাপ করে দিবেন। আপনি হয়তো পেজের পর পেজ ভরাতে পারবেন, কিন্তু একটা ভালো নাম্বার কখনো এভাবে অ্যাচিভ করতে পারবেন না। দ্বিতীয়ত যেটা বলতে চাই, কোয়েশ্চেন আনসার করার সময় ল্যাঙ্গুয়েজটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তাই আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন শুরুতে আমি লিখেছি রবার্ট ব্রাউনিং স্পিক্স আউট অফ স্ট্রংগেস্ট ওয়ার্ড। আমি এখানে হয়তো ডিরেক্টলি লিখে দিতে পারতাম রবার্ট ব্রাউনিং স্পিক্স অ্যাবাউট অপটিমিস্টিক ফেথ, কিন্তু আমি এটাকে একটু সুন্দর করার জন্য লিখেছি
পিকস আউট অফ স্ট্রংগেস্ট ওয়ার্ড। আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে আরও ভালো করার চেষ্টা করবেন যাতে একটা ভালো নাম্বার পেতে পারেন। আমি আমার নোটের বাকি অংশগুলো পরের পর্বে শেয়ার করব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।